সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি একটা প্রকাণ্ড বই খুলে বসে আছেন। বইয়ের পাতায় চোখ রেখেই বললেন, আজ সব কাগজে কলগাল খুন হেডিংয়ে চন্দ্রিকার খবর বেরিয়েছে। বললাম, চোখ ভুলিয়েছি, খুঁটিয়ে পড়িনি, সাথে ফেলা খবর। কিন্তু আপনি সকালবেলা রহস্য ছেড়ে বইয়ে ডুব দিতে গেলেন দেখে অবাক লাগছে। কর্নেল বইটা রেখে একটু হেসে বললেন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ আর্মি বেসের রেকর্ড। কোথায় কোথায় সামরিক ঘাঁটি করা হয়েছিল সেই সব ঘাঁটির সংক্ষিপ্ত ইতিহাস। বুঝলাম রাঙাটুলির আর্মি বেসের তথ্য খুঁজছেন, কিন্তু কেন? নিছক কৌতূহল বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। একটু পরে ফের বললেন, ইন্দ্রজিৎবাবুর স্ত্রী মৃদুলা একটু আগে ফোন করেছিলেন। ইন্দ্রজিৎবাবু বাড়ি ফিরেছেন কি? না। মৃদুলা কাগজে চন্দ্রিকার খবর পড়ে খুব উত্তেজিত হয়ে উঠেছেন। চন্দ্রিকাকে উনি চিনতেন, কিন্তু চন্দ্রিকা কলগার্ল হয়েছে জানতেন না। বললেন যে ওর স্বামীর সঙ্গে চন্দ্রিকা মাঝে মাঝে ওদের বাড়িতে যেত। সেই নিয়েও কোনো সন্দেহ জাগার কথা নয়, কারণ সৌরভ নাট্যগোষ্ঠীর আরও মেয়ে ওর স্বামীর সঙ্গে যেত। রিহার্সাল হতো ওদের বাড়িতেই। ষষ্ঠী আমার জন্য কফি আনলো। কফি খেতে খেতে বললাম, মৃদুলা তো রাঙাটুলির মেয়ে। চন্দ্রিকা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন ওর কাছে? ফোনে বেশি কথা বলা যায় না। কর্নেল আসতে বললেন, কফি খেয়ে নাও, বেরুবো। মৃদুলা আমার জন্য অপেক্ষা করছেন। ইন্দ্রজিৎ ব্যানার্জির বাড়ি লেকের কাছাকাছি। ফ্ল্যাট বাড়ি নয়, দোতলা বনেদি বাড়ি। গেটে লেখা আছে সৌরভ। একজন তাগড়াই গড়নের যুবককে সম্ভবত আমাদের জন্যই দাঁড় করিয়ে রেখেছিলেন মৃদুলা। তার পরনে জিন্স, ফিল্ম হিরোর কেতা আছে হাবভাবে। নমস্কার করে বলল, আসুন স্যার, ভেতরে গাড়ি রাখার জায়গা আছে। সে গেট খুলে দিল। ছোট্ট লনের পর পোর্টিকো, সেখানে গাড়ি রেখে আমরা নামলাম। কর্নেল বললেন, আপনি কি সৌরভ নাট্যগোষ্ঠীর অভিনেতা? যুবকটি হাসল, হ্যাঁ স্যার। পরগাছা নাটকে আপনি গাবুর রোলে ছিলেন? যুবকটি একটু অবাক হয়ে বলল, আপনি ঠিকই চিনেছেন স্যার, আমার নাম সুশান্ত সেন। আপনার সব কথা স্যার মৃদুলাদি বলেছেন আমাকে। কর্নেল ঘরে ঢুকে বললেন, কী সব কথা? এই মানে আপনি ডিটেকটিভ অফিসার। কর্নেল জিভ কেটে বললেন, ছি ছি, আমি ডিটেকটিভ নই। কথাটা একটা গালাগাল, কারণ টিকটিকি কথাটা ডিটেকটিভ থেকে এসেছে। তাই যাই হোক, মিসেস ব্যানার্জিকে খবর দিন। সুশান্ত আরও অবাক হয়ে ভেতরে গেল। ঘরটা আধুনিক, ছাদে সাজানো, রুচির ছাপ আছে। একটু পরে সুশান্ত ফিরে এসে বলল, মৃদুলাদি আসছেন, ফোনে কথা বলছেন কার সঙ্গে। সুশান্তবাবু, আপনি কিন্তু অসাধারণ অভিনয় করলেন। আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। তো আপনি থাকেন কোথায়? সুশান্ত একটু ইতস্তত করে বলল, আমি এই বাড়িতেই থাকি স্যার। ইন্দ্রদা আমাকে অনেক কাজের দায়িত্ব দিয়েছেন। ধরুন, রিহার্সালের ব্যবস্থা করা হলো, বুকিং, নানা জায়গায় কন্ট্যাক্ট করা, ম্যানেজার বলতে পারেন। চন্দ্রিকা রায় তো আপনাদের দলেই অভিনয় করত। সুশান্ত চমকে উঠল, হ্যাঁ, কাগজে দেখলাম মার্ডার হয়েছে, কিন্তু চন্দ্রিকা কলগাল ছিল জানতেন না? আগে তবে স্যার, আমার বরাবর কেমন একটা সন্দেহ হতো। চন্দ্রিকার হাবভাব দেখে কেমন লাগতো। তবে ফেরোসা টাইপের মেয়ে ছিল। সে থেমে গেল। মৃদুলা এসে নমস্কার করে বসলেন। চেহারায় উদ্বেগের ছাপ প্রকট। ঠোঁট কামড়ে ধরে আত্মসম্বরণ করে আসতে বললেন, মিস্টার লাহিড়ির সঙ্গে কথা বলছিলাম। সুশান্ত আপনার আসার খবর দিল। মিস্টার লাহিড়িকে জানালাম আপনি এসেছেন। উনি বললেন, ফ্র্যাঙ্কলি সব কথা যেন আপনাকে বলি। উনি সুশান্তর দিকে ঘুরে বললেন, চা করতে বলে এসেছি, গিয়ে দেখো তুমি। সুশান্ত চলে গেলে মৃদুলা চাপা স্বরে বললেন, আমার হাজব্যান্ডকে কিডন্যাপ করেছে। এই দেখুন, কিছুক্ষণ আগে লেটার বক্সে সুশান্ত চিঠিটা পেয়েছে। খামে ভরা চিঠিটা ওর মুঠোয় দুমড়ে গিয়েছিল। কর্নেল বের করে ভাঁজ সোজা করলেন। ঝুঁকে গেলাম ওর দিকে। দেখলাম লেখা আছে, ইন্দ্রজিৎ ব্যানার্জি আমাদের হাতে বন্দী। 72 ঘন্টার মধ্যে রাঙাটুলির ভবানী মন্দিরে 1 লক্ষ নগদ টাকা পৌঁছে দিলে তাকে ছেড়ে দেব। পুলিশকে জানালে আমরা জেনে যাব এবং সঙ্গে সঙ্গে আপনার স্বামীকে গুলি করে মারব।
রাঙাটুলির ভবানী মন্দির কোথায় আপনি জানেন? ডিস্কো। কর্নেল চিঠিটা পড়ে বললেন, আপনি কি লাহিড়ী সাহেবকে এই চিঠির কথা জানালেন? মৃদুলা কাঁপা কাঁপা গলায় বললেন, না। সুশান্তবাবুকে নিশ্চয়ই জানিয়েছেন। হ্যাঁ, সুশান্ত এই ফ্যামিলিরই একজন। কি করবেন ভেবেছেন? সুশান্তর সঙ্গে পরামর্শ করেছি। সুশান্ত আজই টাকা নিয়ে যাবে। আমিও সঙ্গে যাব, কারণ ভবানী মন্দির সুশান্ত চেনে না। এত নগদ টাকা জোগাড় করতে পারবেন? কর্নেলের কথার উপর মৃদুলা দ্রুত বললেন, আমি ম্যানেজ করতে পারবো। ডিস্কোকে আপনি জানেন? না, তবে সুশান্ত বলেছিল ইন্দ্রজিতের কাছে নামটা শুনেছে বলে। একটু দ্বিধার পর মৃদুলা ফের বললেন, সুশান্ত ওর বডিগার্ড, কিন্তু গতকালও সুশান্তকে নিয়ে বেরোয়নি। সেই ভুলের জন্যই এই অবস্থা। আমি ওকে একা বেরোতে বারণ করেছিলাম। আপনি তো রাঙাটুলির মেয়ে, চন্দ্রিকাকে চিনতেন নিশ্চয়ই। সুন্দরী মহিলার চেহারার মুহূর্তের জন্য বিকৃতি ফুটে উঠল। বিকৃত মুখে বললেন, ডেঞ্জারাস মেয়ে। ইন্দ্রজিৎকে আমি সাবধান করে দিয়েছিলাম, নিজের স্বামীকে যে মেয়ে লোক দিয়ে মার্ডার করতে পারে তার চরিত্র কেমনভাবে ভেবে দেখুন। চন্দ্রিকার স্বামীকে আপনি চিনতেন? মুখোমুখি আলাপ ছিল না, শুনেছি নিরীহ গোবাচারা প্রকৃতির ছিল, তবে ভীষণ মদ খেত, হয়তো ফ্রাস্ট্রেশনের জন্য। তাছাড়া ওর বাবা ছিলেন এমএলএ, সেই জন্য খারাপ লোকেরা ওকে খুব এক্সপ্লয়েট করত। বটুকবাবুকেও রথিনের বোকামির জন্য বিব্রত হতে হতো। আপনি নিশ্চয়ই বটুকবাবুর ভাগ্নে হেমেন্দ্রকে চেনেন? মৃদুলার চোখ জ্বলে উঠল। আমার সন্দেহ হেমেন্দাই ডিস্কো। কেন সন্দেহ? চন্দ্রিকার সঙ্গে হেমেন্দার অবৈধ সম্পর্ক ছিল। আমার দৃঢ় বিশ্বাস রথিনকে মার্ডারের পেছনে তারও হাত ছিল। ইন্দ্রজিৎ আমাকে বলেছিল এসব কথা। খুলে বলাই উচিত আপনাকে। আমার স্বামী ভদ্রলোক এই যে বিপদে পড়েছে সেটা অকারণ নয়। মৃদুলার মুখে আবার বিকৃত ফুটে উঠল। চন্দ্রিকাকে নিয়ে হেমেন্দার সঙ্গে ইন্দ্রজিতের রেষারেষি চলছিল। ইন্দ্রজিৎ আমাকে বলতো চন্দ্রিকার জীবন হেমেন্দাই নষ্ট করেছে। এদিকে হেমেন্দা একদিন আমাকে টেলিফোনে বলেছিল ইন্দ্রজিৎ চন্দ্রিকার জন্য বিপদে পড়বে, ওকে যেন সাবধান করে দিই। আপনি ইন্দ্রজিৎবাবুকে বলেছিলেন সে কথা? মৃদুলা মুখ নামিয়ে আসতে বললেন, হ্যাঁ, শুনে ও খেপে গেল। ভীষণ ঝগড়াঝাটি হলো আমার সঙ্গে। ইন্দ্রজিতের যুক্তি হলো চন্দ্রিকা অভিনয় ক্ষমতা নাকি অসাধারণ, সে তার সৌরভ নাট্যগোষ্ঠীর অ্যাসেট হয়ে উঠতে পারে ভবিষ্যতে। আমি বুঝতে পারি না কিছু। সুশান্ত এলো, বাড়ির পরিচারিকার হাতে ট্রে। কর্নেল একটু হেসে বললেন, আমি এক চুমুক খাবো মাত্র, আপনার অনারে। জয়ন্ত পুরো কাপ খাও। মৃদুলা সুশান্তকে বললেন, তুমি এখনই পার্ক স্ট্রিট থানায় গিয়ে দেখো তো ইসমাইল এখনও কেন এলো না গাড়ি নিয়ে। লাহিড়ী সাহেব বলে দিয়েছেন ওদের যাবে আর আসবে, কিন্তু 12:30টার ট্রেন, ভুলে যেও না। সুশান্ত বেরিয়ে গেল। কর্নেল বললেন, ইন্দ্রজিৎবাবুর গাড়ি? মৃদুলা বললেন, হ্যাঁ, গত রাতে ওর গাড়িটা ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গিয়েছিল। তখন টেলিফোনে আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গেছে গত রাতে? হ্যাঁ, লাহিড়ী সাহেব খবর দিয়েছিলেন, লোক পাঠিয়েছি সঙ্গে সঙ্গে। কর্নেল ঘড়ি দেখে বললেন, আপনি যখন ডিস্কোকে টাকা দিয়ে ইন্দ্রজিৎবাবুর মুক্তি চেয়েছেন তখন আর আমার কিছু করার নেই তো? মৃদুলা ওর কথার ওপর বললেন, আমি রিস্ক নিতে চাই না, টাকার চেয়ে প্রাণের দাম বেশি। ওর চোখে জল এসে গিয়েছিল। হাতের চেটোয় মুছে ফের বললেন, যদি ভালোই ভালোই ওকে ফিরিয়ে আনতে পারি আর নাটক করতে দেব না। কত অচেনা মেয়ে ওর গ্রুপে নাটক করতে আসে, হয়তো আবার কারোর জন্য ও বিপদে পড়বে। কর্নেল বললেন, একটা প্রশ্ন, আপনার বাবার নাম কি? আমার বাবা একজন সায়েন্টিস্ট, একসময় অধ্যাপনা করতেন, ছেড়ে দিয়ে কী সব রিসার্চ করেন। আমার বাবা ভীষণ খেয়ালি মানুষ। আসলে আমার মায়ের মৃত্যুর পর বাবা কেমন যেন হয়ে গেছেন, কোথায় কোথায় বন জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়ায়। বাই এনি চান্স আপনার বাবার নাম কি অনাথ বন্ধু রায়? মৃদুলা আসতে বললেন, হ্যাঁ, আপনি চেনেন?
কাগজেও লেখা পড়েছি, ইকোলজিস্ট উনি। কর্নেল উঠে দাঁড়ালেন। মৃদুলা বললেন, আপনাকে কষ্ট দিলাম। সকাল অবধি জানতাম না টাকার জন্য ইন্দ্রজিৎকে কিডন্যাপ করেছে। তাহলে আপনাকে আসতে নিষেধ করতাম। কর্নেল পা বাড়িয়ে হঠাৎ ঘুরে বললেন, শুধু একটা চিঠির ওপর ভরসা করে আপনি অত টাকা নিয়ে যাবেন? ধরুন যদি কোনো থার্ড পার্টি এই ঘটনার সুযোগে টাকাটা হাতাতে চায়। মৃদুলা উঠে দাঁড়িয়েছিলেন, শান্তভাবে বললেন, আমি বোকামি করছি না কর্নেল সাহেব। চিঠিটা পাওয়ার পরে টেলিফোনে কিডন্যাপাররা ইন্দ্রজিতের মুখ দিয়ে বলিয়েছে টাকা না দিলে ওরা ওকে মেরে ফেলবে। আমার স্বামীর গলার স্বর আমি চিনি। বেশ কিছুক্ষণ কথা বলেছি। আই সি। কর্নেল একটু হাসলেন। ঠিক আছে, চলি বলে জোরে পা ফেলে বেরিয়ে এলেন। গাড়ি স্টার্ট দিয়ে গেটের কাছে গেলে এবার সুশান্তের বয়সী অন্য একটি যুবক গেট খুলে দিল। আর একজনকে গেটের পাশে বসে থাকতে দেখলাম। রাস্তায় পৌঁছে বললাম, ইন্দ্রজিৎবাবুর থিয়েটারের লোকেরা সবাই ওর বাড়িতে থাকে নাকি? কর্নেল হাসতে হাসতে বললেন, সেটা অস্বাভাবিক কিছু নয়। তবে ইন্দ্রজিৎবাবুর এই বিপদের দিনে ওর কাছের মানুষ যারা, তারা ছুটে আসতেই পারে। যাকগে, মহিলাকে কেমন মনে হলো? শক্ত মনের মানুষ, স্ট্রং নার্ভ, ভেঙে পড়েনি। ওর বাবা অনাথবাবু একেবারে বিপরীত। রাঙাটুলিতে আলাপ হয়েছিল কাল রাত্রে, আপনি বলেছিলেন, কিন্তু উনি যে ইন্দ্রজিৎবাবুর শ্বশুর, এটা আমাকে চমকে দেওয়ার জন্যে কি আপনি গোপন রেখেছিলেন? কর্নেল সে কথা জবাব না দিয়ে বললেন, ভদ্রলোক পরিবেশ দূষণ এবং মানুষের ন্যাচারাল হ্যাবিটেট নিয়ে রীতিমতো আন্দোলন করছেন খনি অঞ্চলে। তবে আমাকে একটা অর্কিড প্রজাতির খোঁজ দিয়েছিলেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কর্নেল হঠাৎ বললেন, বাঁদিকে রাস্তায় চলো, শর্টকাট হবে। ওদিকে কোথায় শর্টকাট হবে? আমরা সোজা চৌরঙ্গি এলাকায় যাব, জয়া ট্রেডিং এজেন্সির অফিসে। সেখানে কি? অমরেন্দ্রবাবুর ছেলে হেমেন্দ্রের সঙ্গে দেখা করতে চাই। একটা বহুতল বাড়ির 10 তলার পুরোটা নিয়ে জয়া ট্রেডিং এজেন্সি। বিশাল কারবার না থাকলে এমন সাজানো গোছানো অফিস করা যায় না। প্রচুর কর্মচারী আর উর্দিপড়া বেয়ারা নিয়ে কর্মব্যস্ত একটা আধুনিক প্রতিষ্ঠান। রিসেপশনের কাউন্টারে সুন্দরী যুবতী মোতায়েন। মিঠে হাসিতে মিশিয়ে ফুরফুরে ইংরেজিতে বললেন, উচ্চারণে মার্কিন ঢং, অর্থাৎ আনুনাসিক স্বর। 1 মিনিট পরে একজন বেয়ারা এসে আমাদের নিয়ে গেল মালিকের চেম্বারে। হেমেন্দ্রবাবুর বয়স আন্দাজ করলাম 40-42-এর বেশি নয়। সপ্রকৃত ঝকঝকে চেহারা, চিবুকে দাড়ি, মুখে পাইপ। কর্নেলকে দেখেই উঠে দাঁড়িয়ে সেক্রেটারিয়েট টেবিলের ওপর দিয়ে হাত বাড়ালেন। করমর্দনের পর কর্নেল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। হেমেন্দ্র একটু হেসে বললেন, আমি তো ভেবেছিলাম কর্নেল সাহেব এতক্ষণে রাঙাটুলিতে মামাবাবুর ভূতের পেছনে ছুটোছুটি করে বেড়াচ্ছেন। কর্নেল বললেন, যেতাম, একটু বাধা পড়ে গেল। তো পরশু রাতে তোমার বাবা কিভাবে বাড়ি ফিরেছিলেন? সে এক কেলেঙ্কারি। হেমেন্দ্র হাসলেন। আমি গাড়ি নিয়ে বেরিয়ে জলে আটকে গেলাম। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বিগড়ে গেল। ওই অবস্থায় গাড়ি ফেলে রেখে কাছাকাছি একটা গ্যারেজে গিয়ে লোক ডেকে সে এক বিশ্রী ঝামেলা। বাড়ি ফিরলাম গ্যারেজের একটা গাড়ি নিয়ে। তখন রাত প্রায় 1টা। ফিরে দেখি বাবা ঘুমাচ্ছেন। জানতাম আমার অপেক্ষা করবেন না, কিন্তু এই ট্র্যাজেডির মধ্যে একটা কমেডিও আছে। আমার গাড়ি জলে ডুবেছিল আপনার বাড়ির কাছাকাছি। আসলে শর্টকাটে আসতে গিয়েই পড়লাম অগাধ জলে। ফ্রিস্কুল স্ট্রিটে নাকি? হ্যাঁ, সি দ্য ফান। তারপর লোডশেডিং সারা এলাকায়। ওই রাস্তাটায় আজকাল 1 কোমর জল জমে যায়। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, তুমি কি ওলসন হাউস চেনো? ওই রাস্তায় বাড়িটা পড়ে। হেমেন্দ্র একটু গম্ভীর হয়ে গেলেন। ওলসন হাউস নামটা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আজই কাগজে পড়েছি। একটা মার্ডার হয়েছে ওই বাড়িতে। আপনি কি? হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। চন্দ্রিকাকে তুমি চিনতে? হেমেন্দ্র একটু চুপ করে থেকে আসতে বললেন, চিনতাম। দ্যাটস আ লং স্টোরি। কিন্তু আমি আজ কাগজে পড়েই জানলাম চন্দ্রিকা ওই বাড়িতে থাকতো এবং কল গার্ল হয়ে উঠেছিল।
আশ্চর্য লাগে, চন্দ্রিকা মাঝে মাঝে আমার অফিসেও আসতো, চাকরির জন্য বলতো, কিন্তু আমি জানতাম ওর নামে ওর স্বামীকে মার্ডারের চার্জ আছে। তাছাড়া ওকে তো ছোটোবেলা থেকেই চিনি। ওর স্বামী রথিন আমার মামাতো ভাই ছিল, কিন্তু আমার পক্ষে ওর জন্য কিছু করা সম্ভব ছিল না। তুমি ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে ওকে মিশতে বারণ করতে শুনেছি। কে বলল? হেমন্তের চোখ জ্বলে উঠল। ইন্দ্রজিৎ বলল আপনাকে? ইন্দ্রজিৎকে ডিস্কো নামে কোন মাফিয়া ডন কিডন্যাপ করেছে, 1,00,000 টাকা চেয়েছে। হেমন্ত চমকে উঠলেন। বলেন কি? কে ডিস্কো? বললাম তো, মাফিয়া ডন, ওলসন হাউসের কলগার্লদের মালিক। হেমেন্দ্র আবার একটু চুপ করে থেকে বললেন, ইন্দ্রজিতের সঙ্গে আপনার আলাপ আছে মনে হচ্ছে। সে বলেছে আমি চন্দ্রিকাকে ওর সঙ্গে মিশতে বারণ করতাম। না, ইন্দ্রজিৎবাবুর স্ত্রী মৃদুলা। মৃদুলা? আশ্চর্য তো। উত্তেজিত হয়েও না প্লিজ। কর্নেল একটু হেসে বললেন, মৃদুলা ভুল বুঝতেই পারেন, কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল তোমার মুখেই জানতে চাই। কফি খান বলছি। হেমন্ত সুইচ টিপে ঘণ্টা বাজালেন। একজন বেয়ারা এলে তাকে কফি আনতে বললেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে হাসবার চেষ্টা করলেন। মৃদুলাকে নিশ্চয়ই ইন্দ্রজিৎ ভুল বুঝিয়েছে। ইন্দ্রজিৎ নাটক করে, নিজেকে শিল্পী বলে, কিন্তু এটা ওর চরিত্রের অন্য দিক। মুখোশ বলতে পারেন। আপনি কি জানেন ইন্দ্রজিৎ একসময় ট্রেড ইউনিয়ন করত ধানবাদ এরিয়ায়? ও ধানবাদেরই ছেলে। আমার মামাবাবু বটুক চৌধুরী এমএলএ ছিলেন। আপনি তো জানেন মামাবাবুও ট্রেড ইউনিয়ন করতেন। সেই সূত্রে ইন্দ্রজিৎ রাঙাটুলিতে মামাবাবুর বাড়ি যাতায়াত করত। তারপর মৃদুলার সঙ্গে কীভাবে প্রেম টেম করে ফেলে। মৃদুলার বাবা তখন পাটনা ইউনিভার্সিটির অধ্যাপক। ইন্দ্রজিৎ মৃদুলাকে নিয়ে কলকাতায় চলে আসে, বিয়ে করে। ট্রেড ইউনিয়ন করেই ইন্দ্রজিৎ প্রচুর পয়সা কামিয়েছিল। মামাবাবু জানতেন ইন্দ্রজিৎ রাজনীতিতে তাকে ডোবাবে, তাই তার সংস্রব এড়িয়ে চলতেন। আমি নিজের কানে শুনেছি মামাবাবু জনসভায় চিৎকার করে ইন্দ্রজিতের দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছেন। এই জন্যই আমার সন্দেহ ইন্দ্রজিৎ মামাবাবুর বিরুদ্ধে কলকাতায় বসে কলকাঠি নেড়েছে। গত বছর মামাবাবু নিখোঁজ হয়ে যান, তারপর ড্যামের জলে ওর বডি পাওয়া যায়। ইন্দ্রজিৎ পুরনো রাগ ঝাড়তেই ওর একসময়কার চেলাদের দিয়ে মামাবাবুকে মার্ডার করিয়েছিল। এবার বুঝুন ইন্দ্রজিতের সঙ্গে আমার সম্পর্ক কী ধরনের ছিল। কফি এলো। হেমেন্দ্র বললেন, কফি খান। আরও বলছি।